আপনি পি, এই যে পির মাথা দেখছেন, আর এদিকে আপনার 2000-এর সৈন্য ওই পর্যন্তর মধ্যে কাজ করবে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি পাপিয়া খাতুন, সহকারী শিক্ষক, গণিত, পাংশা সরকারি জজ বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায় থেকে কিছু আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। পেজ নাম্বার 81। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে শব্দের কথা। শব্দের কথা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি শব্দ। শব্দ হচ্ছে আমরা যা শুনি তাই শব্দ। যেমন আমার হাত থেকে ডাস্টারটা মেঝেতে পড়ে গেল, এখানে কি হলো? একটা শব্দ হলো। অনেক সময় আমাদের মোবাইলে কল বেজে উঠলে আমরা বুঝতে পারি আমাকে কেউ কল করছে। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? শব্দের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শব্দ কি এটা আমরা সবাই বুঝতে পারছি। শব্দ আছে এক ধরনের শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। এই শব্দ অনেক ধরনের হতে পারে। যেমন কুকুর যখন ঘেউ করে ডাকে, তখন কিন্তু আমরা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে বুঝতে পারি কুকুর ডাকছে। পাখির কিচিমিচি ডাকা শুনে আমরা বুঝতে পারি পাখি ডাকছে। এছাড়াও আমরা আমাদের চলার পথে রাস্তাঘাটে অনেক রকম শব্দের সঙ্গে পরিচিত। যেমন সাইকেল বা রিক্সার বেল বাজলে আমরা বুঝতে পারি। এছাড়াও গাড়ির হর্ন, লোহা কাটার শব্দ, নির্মাণ কাজ সামগ্রীর শব্দ আমরা এগুলোর সঙ্গে পরিচিত। এই শব্দকে আমরা দুই ধরনের নাম দিতে পারি। এর একটা হচ্ছে সুরযুক্ত শব্দ, এক নাম্বার। দুই, সুরহীন শব্দ। এখন সুরযুক্ত শব্দের মধ্যে কোনগুলা? যেগুলো সুর শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর, আনন্দদায়ক, সেইগুলো আছে সুরযুক্ত শব্দ। যেমন বাঁশির সুর, বাঁশি বাজালে সুন্দর সুর হয়, বাঁশির সুর। হারমোনিয়ামের সুর, আমের সুর, এরকম যেগুলো আমাদের শুনতে ভালো লাগে সেইগুলো আছে সুরযুক্ত শব্দ। আর সুরহীন শব্দ কোনগুলো? যেগুলো শুনতে বিরক্ত, কষ্টদায়ক, সুর থাকে না, সেইগুলো হচ্ছে সুরহীন শব্দ। যেমন লোহা কাটার শব্দ, লোহা কাটার শব্দ। লোহা কাটার শব্দটা আমাদের খুব বিরক্ত সৃষ্টি করে। যেমন বোমা বিস্ফোরণের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ, একটা খুব বিরক্ত সৃষ্টি করে। এটা হচ্ছে সুরহীন। তাহলে আমরা বুঝতে পারছি সুরযুক্ত শব্দ হচ্ছে যেগুলো শ্রুতির মধ্যে শুনতে ভালো লাগে, সুর আছে, সেইগুলো হচ্ছে সুরযুক্ত শব্দ। এবং যেগুলো তার মধ্যে হচ্ছে বাঁশির সুর, হারমোনিয়ামের সুর, যাই হোক আমাদের যেটা ভালো শুনতে ভালো লাগবে নিজের কাছে, সেটা হচ্ছে সুরযুক্ত। এবং সুরহীন হচ্ছে যেটা ভালো লাগবে না, যার মধ্যে সুর নাই। যেমন লোহা কাটার শব্দ, বোমা বিস্ফোরণের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, মাইক বাজানোর শব্দ, এগুলো খুবই বিরক্তকর সৃষ্টি করে। এগুলো হচ্ছে সুরহীন শব্দ। এইবার আমরা জানবো, প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দ কীভাবে উৎপন্ন হয় সেটা আমরা আলোচনা করব। শব্দ হচ্ছে বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। সেটা কীরকম?
যেমন একটি বস্তুকে আঘাত করলে কাঁপতে থাকবে। আর এই কম্পনও তো বস্তুর চারিদিকে তার সংলগ্ন বায়ুস্তরগুলোকে কী করবে, চাপ প্রয়োগ করে একে সংকুচিত এবং প্রসারিত করবে, যেটা আমাদের কানে পৌঁছাবে। এর মাধ্যমে আমরা শব্দ শুনতে পাবো। এছাড়াও আমরা একটা পরীক্ষার মাধ্যমে এটাকে বুঝতে পারবো যে শব্দ কম্পনের ফলে কিভাবে শব্দ আমরা শুনতে পাই। যেমন একটা ধাতব পাত্রকে রশির সাহায্যে এমনভাবে ঝোলাতে হবে যেন এই ধাতব পাত্রটি কোথাও কারোর সঙ্গে না লাগে। এখন ধাতব পাত্র প্রথমে আঘাত করব, আঘাত করার পরে একে আস্তে করে আমরা স্পর্শ করব আঙ্গুল দিয়ে, দেখব পাত্রটি কাঁপছে। এবার আবার পাত্রটিকে আঘাত করার পরে দেখবে, আঘাত করার পরে এবার শক্তভাবে ধরব, শক্তভাবে ধরলে ওই কম্পনটা বন্ধ হয়ে যাবে, তখন আর শব্দ শোনা যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হবে। যত সময় বস্তু কাঁপতে থাকবে তত সময় আমরা এই কম্পন কাঁপতে থাকলে আমরা শব্দটা শুনতে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো তাহলে বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি। শব্দের উৎপত্তি কীভাবে? শব্দের উৎপত্তি বুঝতে পারছি আমরা বস্তুর কম্পনের ফলে। বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। তাহলে এবার আমরা দেখব এই শব্দ সঞ্চালন। এরপর আমরা আলোচনা করব শব্দ কিভাবে সঞ্চালিত হয়। তাহলে শব্দ সঞ্চালনটা বলতে আমরা কি বুঝবো? প্রিয় শিক্ষার্থীরা, সঞ্চালন হচ্ছে চলাচল বা যাতায়াত। শব্দ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল বা যাতায়াতকেই কী করব আমরা? শব্দ সঞ্চালন বলব। শব্দ সঞ্চালন তাহলে কীভাবে হবে? যেমন একটি বাদ্যযন্ত্রের কম্পনশীল তার কী করবে? তার চারিদিকের বায়ুস্তরের অণুগুলোকে কম্পিত করবে। আর এই কম্পিত অণুগুলো এই সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে। আর এইভাবেই আমরা উৎস থেকে শ্রোতার নিকট শব্দ পৌঁছাতে পারব। এই শব্দ সঞ্চালনের আবার কয়েকটা মাধ্যম। শব্দ কিন্তু মাধ্যম ছাড়া চলতে পারে না। শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না। তাহলে মাধ্যম কী কী হতে পারে? শব্দের মাধ্যম হচ্ছে, সঞ্চালনের মাধ্যম হচ্ছে কঠিন, তরল, বায়বীয় মাধ্যম। এই তিনটা মাধ্যমের মধ্য দিয়ে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে চলতে পারে বা আমরা সেই শব্দ শুনতে পারি। কঠিন মাধ্যমে কিভাবে শব্দ চলাচল করে? যেমন একটি ধাতব স্কেল তোমার কানের কাছে ধরবে, এক কন্যা তোমার কানের কাছে ধরবে, আর একটা কী করবে? তোমার বন্ধুকে অপর পাশে আঁচড় কাটতে বলবে। আঁচড় কাটলে দেখবে তুমি শব্দ শুনতে পাচ্ছ। বুঝছো? তাহলে এভাবে আমরা পরীক্ষার মাধ্যমে এই শব্দ সঞ্চালনটা বুঝতে পারবো। এছাড়াও আছে তরল মাধ্যমে। তরল মাধ্যমের একটি পরীক্ষা হতে পারে, তুমি বেলুনের মধ্যে পানি ভর্তি করে বেলুনটি তোমার কানের কাছে ধরবে এবং নিচের থেকে আঁচড় কাটবে, দেখবে তরল পদার্থের মধ্যে দিয়েও আমরা শব্দটা শুনতে পাচ্ছি। আর বায়বীয় মাধ্যম হতে পারে, যেমন স্কুলের ঘন্টা যখন বাজবে আমরা অনেক দূর থেকে এই ঘন্টাটা বুঝতে পারছি। কীভাবে? বায়ু অণুগুলো এই শব্দটাকে আমাদের কাছে পৌঁছায় দেবে। এভাবে আমরা বিভিন্ন মাধ্যমে শব্দ শুনতে পাই। এবার আমরা আলোচনা করব হচ্ছে কঠিন তরল বায়বীয় মাধ্যমে শব্দের বেগ এর তুলনা।
যেমন বায়ুতে শব্দের বেগ আছে 334 মিটার পার সেকেন্ড। এই বায়ুতে আছে কত শব্দের বেগ? 343 মিটার পার সেকেন্ড। তরলে আছে যেমন পানিতে, তরলের মধ্যে পানিতে আছে কত? 1496 হচ্ছে বিশুদ্ধ পানিতে আছে এটা। আর সমুদ্রের পানিতে কোনটা আছে? সমুদ্রের পানিতে আছে 1500 মিটার পার সেকেন্ড। সমুদ্রের পানি 1500 মিটার পার সেকেন্ড। কঠিন পদার্থের মধ্যে যেমন অ্যালুমিনিয়াম 6420 মিটার পার সেকেন্ড। এছাড়াও অনেক পদার্থ এক একটার বেগ এক এক ধরনের হতে পারে। এরকম আমরা কঠিন পদার্থে একরকম শব্দের বেগ, তরলের মধ্যে বায়ু পদার্থে বিভিন্ন ধরনের বেগের সঙ্গে আমরা পরিচিত হতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়? তাহলে দেখো, আমরা বিভিন্ন ধরনের শব্দের বেগের তুলনা করলাম। এখন আমরা বলতে পারি এই শব্দটা মানুষ কিভাবে বা প্রাণী কিভাবে শুনতে পায়। আমাদের এই বাহিরের, আমাদের যে কানের বাহিরের আকৃতি দেখতে অনেকটা কানের মতো। এর মধ্যে যখন শব্দ প্রবেশ করে তখন এই ছিদ্রপথ দিয়ে শব্দটি শেষ প্রান্তে যায়, যার শেষে আছে একটা টান টান পর্দা। এই পর্দাকে আমরা বলি কি? কানের পর্দা। এই পর্দার কাজ হচ্ছে শব্দের কম্পনকে পৌঁছে কাঁপানো। শব্দের কম্পন ফলে এই পর্দাটা কি হয়? কাঁপে। আর এই কম্পনের ফলে পর্দাটা কানের ভিতরের অংশে, কম্পনটা কানের ভিতরের অংশে প্রবেশ করার পরে মস্তিষ্কে পৌঁছলে আমরা এই শব্দটা শুনতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যখন শুনতে পাই, অন্য প্রাণীরাও এইভাবেই শব্দ শুনতে পায়। বুঝতে পারছো? এবার দেখো তো শ্রাব্যতার সীমা। আমরা যে শব্দটা শুনবো কত থেকে কতর মধ্যে হলে আমরা শব্দটা শুনতে পাব, যাকে বলা হয় শ্রাব্যতার সীমা। এই শ্রাব্যতার সীমা মানুষের জন্য কত হতে পারে? 20 থেকে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এই 20 হার্টজ যেমন একটি বস্তু প্রতি সেকেন্ডে 20 বার কাঁপলে তাকে আমরা কি বলতে পারি? 20 হার্টজ। এই প্রতি সেকেন্ডে 20 বার কাঁপা হচ্ছে বস্তুর কম্পন। আর 20 বার কাঁপলে 20 হার্টজ এবং 20,000 বার কাঁপলে 20,000 হার্টজ। আমরা 20-এর নিচে শব্দ হলেও আমরা সেটা শুনতে পাবো না, এবং 20,000 হার্টজের নিচে উপরে হলেও আমরা সেটা শুনতে পাবো না। কারণ মানুষের শ্রাব্যতার সীমা হবে কত? 20 থেকে 20,000 হার্টজ। এর মধ্যে হলে আমরা যে কোনো শব্দ শুনতে পাই। এখন এই 20,000 হার্টজের নিচের শব্দকে আমরা কি বলতে পারি? শ্রুতিপূর্ব, যা মানুষ শুনতে পায় না, অন্যান্য প্রাণী শুনতে পায়। কিন্তু 20,000 হার্টজের উপরের শব্দ মানুষ শুনতে পায় না, কিন্তু অন্য প্রাণী যেমন কুকুর কিন্তু 20,000 হার্টজের উপরের শব্দ শুনতে পায়। তারপর আল্ট্রাসোনোগ্রাফের যে যন্ত্রটা আছে, এটা 20,000 হার্টজের বেশি শব্দ, 20,000 হার্টজের বেশি শব্দ দিয়ে আমরা এটা কাজে ব্যবহার করতে পারি। এখন তাহলে শ্রুতিপূর্ব হচ্ছে 20,000 হার্টজের নিচের শব্দকে শ্রুতিপূর্ব, আর 20,000 হার্টজের উপরের শব্দকে শ্রুতিযুক্ত শব্দ বলা হয়। মানে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমরা শুনতে পাই, একে শ্রাব্যতার সীমা বলা হয়।
শ্রাব্যতার সীমা যখন কোনো প্রাণী 20,000 হার্টজের কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, এটা বললাম। যেমন পুলিশ অতি উচ্চ কম্পাঙ্কের বিশের ব্যবহার করে যা কুকুর শুনতে পায়, কিন্তু আমরা শুনতে পাই না। তাহলে দেখো 20 থেকে 20,000 হার্টজের কম্পাঙ্কে শ্রাব্যতার সীমাবদ্ধ। এখন আমরা বলবো সুশ্রাব্য শব্দ ও নয়েজ। তাহলে যে সকল শব্দ শুনতে ভালো লাগে, সুখর, শ্রুতি মধুর, সেইগুলো হচ্ছে সুশ্রাব্য শব্দ। আর নয়েজ হচ্ছে গোলমালের শব্দ, যেগুলো বিরক্তিকর সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে। যেমন মানুষের হইচই, বোমা বাজানোর শব্দ, বোমার বিস্ফোরণ, মাইকের বাজনা, এগুলাই কি হবে? নয়েজ, গোলমাল সৃষ্টি করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, শব্দ দূষণ। শব্দ দূষণ, শব্দ দূষণ কি? যেমন পানি দূষণ, বায়ু দূষণ সম্পর্কে আমরা জানি, তাই না? বায়ুতে যা যা থাকার দরকার সেটা না থাকলে সেটা বায়ু দূষণ, পানিতে যেটা দরকার না থাকলে সেটা পানি দূষণ। কিন্তু শব্দ দূষণ কি? পরিবেশে অবাঞ্ছিত এবং অতিরিক্ত কোনো কিছু হলে পরিবেশে দূষণের সৃষ্টি করে, আর সেটাই হচ্ছে শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন জোরে আমরা যদি রেডিও বা টেলিভিশনের সাউন্ড বেশি জোরে করে দিই, তাহলে কী হবে? এটা শব্দ দূষণ সৃষ্টি হবে। তারপর নির্মাণাদির কাজ যখন, এটাও কিন্তু অনেক সময় শব্দ দূষণ সৃষ্টি করে। তারপর আমরা যে চক দিয়ে লিখি, এই চকের লেখার শব্দটা কিন্তু পরিবেশকে দূষিত করে। এই জন্য আমরা বলছি শব্দ দূষণ নানা ধরনের হতে পারে। বিশেষ করে এই শব্দ দূষণটা কী কী ক্ষতি করতে পারে আমরা এই সম্পর্কে জানব। শব্দ দূষণের ফলে অনিদ্রা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, বিরক্তি, দুর্ভাবনা, অনেক রকম সমস্যার সৃষ্টি করে, তাই না? এই অতিরিক্ত শব্দ মানুষের কানে পৌঁছালে আমাদের অনেক সময় খুব মাথা ব্যথা শুরু হয়ে যায়। অনিদ্রা, ঘুম হয় না, তাই না? এইসব কারণে আমরা শব্দ দূষণ কীভাবে রোধ করা যায় দেখো। নয়েজ সৃষ্টিকারী সব কিছুকে এলাকার বাইরে রাখতে হবে। নয়েজ সৃষ্টিকারী কোনো কারখানায় আবাসিক এলাকায় স্থাপন করা যাবে না। যানবাহন হর্ন যতটা সম্ভব কম বাজাতে হবে। আর কি করতে হবে? রেডিও, টেলিভিশন, অন্যান্য বাদ্যযন্ত্র উচ্চ শব্দে বাজানো যাবে না। রাস্তার পাশে, ঘর বাড়ির চারিদিকে গাছপালা লাগাইতে হবে। এই গাছপালা লাগালে কী হবে? বাইরে থেকে শব্দটা ভিতরে আসতে সময় লাগবে। তাহলে এইভাবে আমরা কি করব? শব্দ দূষণ রোধ করব। এরপর দেখো, শব্দ সৃষ্টিকারী যন্ত্র আছে, তাই না? যেগুলো দিয়ে আমরা শব্দ সৃষ্টি করতে পারি। তার মধ্যে দু রকম হতে, সুরেলা যন্ত্র, বেসুরেলা, যেগুলো দিয়ে সুর সৃষ্টি করা হয়। যেমন বাঁশি, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, এগুলো দিয়ে কি হয়? সুর সৃষ্টি করে। এখন বাঁশির ভিতরে বাতাসের কম্পনের ফলে সুর সৃষ্টি হয়। ফু দিয়ে বাঁশি নলের বাতাসে ঢুকানো হয়। বাঁশির দৈর্ঘ্য, ছিদ্র সংখ্যার উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। তাহলে এই বাঁশিটা যে আমরা বাজাই, এটা কি সুর সৃষ্টি করে, তাই না? এরকম আরেকটা যন্ত্র আছে, একতারা, দোতারা, এগুলো হচ্ছে তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। তারের সাহায্যে এগুলো সুরটাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। এর কম্পন সুশ্রাব্য আর সুরালো। বাদ্যযন্ত্রের তারকে টেনে ছেড়ে দিলে বা কোনো কিছুকে নাড়াচাড়া করলে
তাক কাঁপে এবং সুরেলা শব্দ উৎপন্ন করে। তাইলে এগুলো কি হয়? কাঁপে। কম্পনের ফলে কি হয়? সুরের সৃষ্টি হয়। সাইকেল বা রিক্সার বেল, এই সাইকেল বা রিক্সার বেলটা বাজালে আমরা কি শব্দ শুনতে পাই। এই সুরটা কিন্তু বেসুরেলা, কারণ এটা বিরক্তিকর সৃষ্টি করে। এইবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে কি শিখলাম? শব্দ কি, শব্দ কত প্রকার সেটাও জানছি, এবং শব্দের উৎপত্তি কোথা থেকে, এবং শব্দটা সঞ্চালনের জন্য কয়েকটা মাধ্যমের দরকার, যেমন কঠিন, তরল, বায়বীয় মাধ্যম। এক এক মাধ্যম দিয়ে শব্দ এক একভাবে চলাচল করতে পারে। তার মধ্যে কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে। এরপর আমরা শব্দের বিভিন্ন বেগ, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ নিয়ে আলোচনা করেছি। এছাড়াও শব্দ দূষণ, শব্দ দূষণ কি, শব্দ দূষণ কারণ, শব্দ দূষণ কীভাবে প্রতিরোধ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে মোটামুটি যতটুকু আলোচনা করছি, তোমরা এবার বাড়ির কাজ নেবে। আমি কয়েকটি প্রশ্ন দিয়ে দেব, বাড়ি থেকে এগুলো রেডি করে রাখবে। বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ। একটা প্রশ্ন দিব, শব্দ কি সকল কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পাই? দুই নম্বর হচ্ছে শ্রাব্য অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য। শ্রাব্য অশ্রাব্য শব্দের পার্থক্য লিখো। তিন নম্বর হচ্ছে নয় দোষ সুশ্রাব্য শব্দের কাকে বলে? নয় দোষ সুশ্রাব্য শব্দ কাকে বলে? চার নম্বরটা দেখো, শব্দ দূষণ কিভাবে রোধ করা যায়? শব্দ দূষণ কিভাবে রোধ করা যায়? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমরা রেডি করে আনবে। আগামী দিন আবার তোমাদের সঙ্গে কথা হবে। আজকের মতো আমি অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।